প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বাংলার পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি এর প্রথম পর্বে পৃষ্ঠা 103 হতে। তোমরা যারা এখনো চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এর প্রথম থেকে সপ্তম পর্বগুলো দেখনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এর প্রথম থেকে সপ্তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি প্রথম পরিচ্ছেদ বিবরণ লেখা 5.1.1 ছবি দেখে বিবরণ লিখি। পাঠ্য বই এবং পাঠ্য বইয়ের বাইরে আমরা অনেক রকম ছবি দেখতে পাই। যারা ছবি আঁকেন তাদের বলা হয় চিত্রশিল্পী, আর যারা ছবি তোলেন তাদের বলা হয় চিত্রগ্রাহক। সাধারণভাবে মানুষের প্রতিকৃতি, জনজীবন, প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশের বিভিন্ন উপাদান ছবির বিষয় হিসেবে দেখতে পাওয়া যায়। ছবির মধ্য দিয়ে চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। সেই ছবি দেখে দর্শকের মনেও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের এই দৃষ্টিভঙ্গি এবং দর্শকের প্রতিক্রিয়া বিবরণমূলক ভাষায় উপস্থাপন করা যায়। নিচে কয়েকটি ছবি দেওয়া হলো, ছবিগুলো ভালোভাবে দেখো। এরপর আমার বাংলা খাতায় ছবির বিষয়, চিত্রশিল্পী, চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শক হিসেবে তোমার প্রতিক্রিয়া নিয়ে 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণ প্রস্তুত করো। বিবরণের শুরুতে একটি শিরোনাম দাও। নিজের কাজ শেষে বন্ধুদের সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। আমরা প্রথমে ছবি 1 দেখতে পাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ছবি 1 তোমরাও ভালো করে দেখে নাও। ছবি 1 মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা? তোমরা অবশ্যই জানো 1971 সালে আমাদের বাংলাদেশ সৃষ্টি করার জন্য 9 মাস ব্যাপী একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ, যা 9 মাস ধরে স্থায়িত্ব ছিল বা 9 মাস ধরে চলেছিল। আমরা সেই ধরনের একটা ছবি এখানে দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে নারীরা যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এই বিষয়টা নিয়ে আমি তোমাদের জন্য এখন একটি বিবরণ প্রস্তুত করে দেখাচ্ছি। বিবরণটার আমি একটা শিরোনাম দিয়েছি, মহান মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ অংশ। মুক্তিযুদ্ধ বাঙালির অহংকার। 1971 সালে মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি। ছবিতে দেখা যাচ্ছে মানচিত্র খচিত লাল সবুজের পতাকা সহ অস্ত্র হাতে তুলে মুক্তির নেশায় উদ্ভাসিত হয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন নারীরা। তারা লক্ষ্যে এতটা অবিচল যেন পিছনে ফিরে তাকানোর সময় নেই। এই ছবিটি আমাদের স্বাধীনতা ইতিহাসের এক ঐতিহাসিক দলিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পুরুষ যোদ্ধাদের ন্যায় নারী যোদ্ধারাও সর্বাত্মকভাবে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিল। কেউ বা আবার খাদ্য, আশ্রয়, তথ্য, সেবা প্রভৃতি দিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ 2 জন নারীকে বাংলাদেশ সরকার বীর প্রতীক খেতাবে ভূষিত করে। তাদের একজন হচ্ছেন সিরাজগঞ্জের মেয়ে ক্যাপ্টেন সিতারা বেগম। অস্ত্র হাতে তিনি যুদ্ধ করেননি, তিনি সেনাবাহিনীর মহিলা অফিসার ও চিকিৎসক হিসেবে হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি একজন ডাক্তার হিসেবে যুদ্ধকালে হাসপাতালে আহত ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন। অন্যজন তারামন বিবি, যিনি পুরো 9 মাস অমিত বিক্রমে যুদ্ধ করেছেন। তারামন বিবির পৈতৃক নিবাস ছিল
কুড়িগ্রামের শঙ্কর মাধবপুর গ্রামে। স্বাধীনতা যুদ্ধ চলাকালে তারামন বিবি নিকটস্থ মুক্তিযোদ্ধা ক্যাম্পে রান্নার কাজ করতেন। এই সময় তার আগ্রহের কারণে ক্যাম্পের কমান্ডার মুজিব হাওলাদার তাকে অস্ত্র চালনা শিক্ষা দেন। অস্ত্র চালনার ট্রেনিং গ্রহণ করে তিনি স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ করেন। মহিলা মুক্তিযোদ্ধা হিসেবে তিনি এক অবিস্মরণীয় ইতিহাস সৃষ্টি করেন। তার এই অভূতপূর্ব বীরত্বের স্বীকৃতি হিসেবে তিনি বীর প্রতীক খেতাব লাভ করেন। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামের অসংখ্য নারী নানাভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধে প্রকৃত অর্থই ছিল জনযুদ্ধ। কেননা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই সর্বাত্মক এই যুদ্ধে সামিল হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী কর্তৃক নারীর উপর নির্যাতন, ধর্ষণ, লাঞ্ছনা ও সহিংসতার ঘটনা ঘটেছে ব্যাপক হারে। ফলে দেশকে স্বাধীন করতে মুক্তিযোদ্ধা হিসেবে নারী সমাজ লড়াই করেছে, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, রক্ষা করেছে। কেবল আমাদের মুক্তিযুদ্ধেই নয়, বিশ্ব ইতিহাসের দিকে তাকালেও দেখা যাবে সকল প্রতিরোধমূলক যুদ্ধে অথবা স্বাধীনতা যুদ্ধে নারীর অবদান কোনো অংশেই কম ছিল না। এবার আমরা ছবি 2 দেখব। এখন আমরা ছবি 2 দেখতে পাচ্ছি। ছবি 2টি বিশিষ্ট চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি ছবি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নারী, পুরুষ, বৃদ্ধ, তারপর হচ্ছে যে শিশু, ছেলে মেয়ে সবাই, অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে কিন্তু ফসল মাড়াইয়ের কাজে ব্যস্ত আছে। এই ছবিটা বাংলাদেশের যে কোনো গ্রামাঞ্চলে কিন্তু দেখা যায়। এখানে সবাই বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত আছেন। তাদের এই ব্যস্ততা ফসল মাড়াই নিয়ে। চলো এবার আমরা এই ছবিটা নিয়ে যে বিবরণমূলক লেখাটা লিখে ফেলি। এই বিবরণমূলক লেখাটির আমি একটা শিরোনাম দিয়েছি। শিরোনামটা দেখো, আবহমান বাংলার ফসল মাড়াই। আবহমান বাংলার ফসল মাড়াই একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা শত শত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। ফসল মাড়াইয়ের চিত্র বাংলার এক অনন্য সাধারণ চিত্র। এটি এমন একটি সময় যখন কৃষক মাঠের পাকা সোনালী ধান কাটে এবং আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে মহা সমারোহে সেই ধান মাড়াই করে। বছরের এই সময়টির জন্য গ্রামের মানুষ অনেক প্রতীক্ষা করে থাকে। ফসল মাড়াই সাধারণত হেমন্তকালে অর্থাৎ কার্তিক অগ্রহায়ণ বা ইংরেজি মাসে হচ্ছে যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে হয়। এই সময় আবহাওয়া শুষ্ক এবং মনোরম থাকে, যা ফসল কাটার জন্য উপযুক্ত। হেমন্তকালে কৃষক সোনার ধান কেটে আটি বেঁধে উঠানে মাড়াই করে। এই সময় কেউ বা খড়গুলো ধান থেকে আলাদা করে, কেউ খড়গুলোকে পালা করে রাখতে সাহায্য করে। মহিলারা ধান ঝাড়া শেষ হলে ডালি ভরে ভরে ঘরে তোলে। ফসল মাড়াইয়ের প্রথম ধাপ হলো ফসল কাটা। এটি সাধারণত হাতে বা কৃষি যন্ত্রপাতি দিয়ে করা হয়। ফসল কাটা হলে এটি ক্ষেতের পাশে বা একটি গোলায় স্তূপ করা হয়। তারপর এটি শুকানো হয়। শুকানোর জন্য ফসলকে সূর্যের আলোতে বা বাতাসে রাখা হয়। ফসল শুকিয়ে গেলে এটি মাড়াই করা হয়। মাড়াইয়ের মাধ্যমে শস্যকে গাছ থেকে আলাদা করা হয়। বাংলাদেশের কৃষি অর্থনীতির জন্য ফসল মাড়াই অপরিহার্য। এছাড়াও ফসল মাড়াই গ্রামীণ সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়। ফসল মাড়াইয়ের সময় গ্রামীণ সম্প্রদায়ের লোকেরা একত্রিত হয়ে গান, নাচ এবং খাবারের মাধ্যমে
উৎসব উদযাপন করে। চলো এবার আমরা তৃতীয় ছবিটা দেখি। আমরা এখন যে ছবিটি দেখতে পাচ্ছি অর্থাৎ 3 নাম্বার ছবি, এটি একটি চিত্রগ্রাহকের তোলা ছবি এবং এটি একটি নদী বন্দরের ছবি। ছবিটি দেখে মনে হচ্ছে এটি ব্যস্ততম নদী বন্দর ঢাকার সদরঘাটের চিত্র। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিটি নিয়ে আমরা একটি বিবরণমূলক লেখা লিখি। শুরুতে লেখাটির একটা শিরোনাম দিয়েছি, রাজধানী ঢাকার ব্যস্ততম নদীবন্দর সদরঘাট। বাংলাদেশের অনেক নদীবন্দর রয়েছে, তবে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম নদীবন্দর হলো ঢাকার সদরঘাট। এটি বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর ঢাকার শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সদরঘাট নৌবন্দর বাংলাদেশের প্রধান নৌপথের একটি গুরুত্বপূর্ণ অংশ। সদরঘাট থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ নৌপথে দেশের বিভিন্ন অঞ্চলে যায় এবং এখানে আসে। এ বন্দরের মাধ্যমে হরেক রকমের পণ্য দ্রব্য দেশের নানা প্রান্তে যায় এবং রাজধানীতে আসে। এই নৌবন্দরটি যাত্রীবাহী লঞ্চ, ফেরি, মালবাহী জাহাজ এবং অন্যান্য নৌযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এছাড়া চলে ছোট বড় মাছ ধরার নৌকা সহ অনেক নৌযান। এটি বাংলাদেশের অর্থনীতি এবং সংস্কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সদরঘাট একটি ঐতিহাসিক স্থানও বটে। এর পাশেই অবস্থিত ঐতিহাসিক আহসান মঞ্জিল, যা ঢাকার নবাবদের আবাস ছিল। নৌবন্দরটি 16শো শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এই ঘাটটি একসময় বাংলার রাজধানী ঢাকার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল। সদরঘাট একটি কর্মব্যস্ত এবং প্রাণবন্ত স্থান। এখানে সব সময় লোকজনের ভিড় লেগেই থাকে। ঘাটে নৌযান, মালামাল ও মানুষের সার্বক্ষণিক চলাচল বিদ্যমান। ঘাটের চারপাশে অনেক দোকান, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসাও গড়ে উঠেছে। চলো এবার আমরা পরের ছবি অর্থাৎ 4 নাম্বার ছবিটা দেখি। আমরা এখন 4 নাম্বার ছবিটা দেখতেছি। 4 নাম্বার ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটি চিত্রগ্রাহকের তোলা একটা ছবি অর্থাৎ ক্যামেরার মাধ্যমে তোলা একটা ছবি। এই ছবিতে আমরা যে বিশাল বিশাল দালান কোঠা অর্থাৎ নগরায়নের ছবি দেখতে পাচ্ছি এবং নগরায়নের পাশাপাশি যে নগরের পাশে যে দূষণ, হ্যাঁ, যে পরিবেশ দূষণ, যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে পানিগুলো একদম কালো রং হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এখানে যে ঝোপ জঙ্গল ভরে গেছে, হ্যাঁ, তার মানে কি এগুলো হচ্ছে যে দূষণ। এখানে ময়লার স্তূপ হয়ে গেছে, হ্যাঁ, এগুলো সবগুলো কি পরিবেশ দূষণ। চলো এবার এই ছবিটা নিয়ে আমরা একটা বিবরণমূলক লেখা লিখে নিই। লেখাটির শুরুতে একটা শিরোনাম দিয়েছি। শিরোনামটা হচ্ছে যে পরিবেশ দূষণে নগরায়নের প্রভাব। নগরায়ন পরিবেশ দূষণের একটি বড় কারণ। অপরিকল্পিত নগরায়নের ফলে শহরগুলিতে জনসংখ্যার ঘনত্ব বেশি হয় এবং বর্ধিত জনসংখ্যার কারণে বেশি আবাসন ও যানবাহনের প্রয়োজন হয়। ফলে প্রচুর পরিমাণে গাড়ি, বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহন চলাচল ও নির্মাণ কাজের কারণে বাতাসে কার্বন ডাই মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং অন্যান্য পরিবেশ দূষণকারী গ্যাস নির্গত হয়, যা বায়ু দূষণ, অ্যাসিড বৃষ্টি ও বৈশ্বিক উষ্ণায়নের কারণ। এছাড়া অপরিকল্পিত নগরায়নের ফলে সৃষ্টি হয় অপরিকল্পিত শিল্পায়ন, যা শহরের বায়ু এবং জল
দূষণের একটি প্রধান উৎস। শহরের কলকারখানা, পাওয়ার প্ল্যান্ট এবং অন্যান্য ছোট বড় মাঝারি শিল্প বায়ু, পানি এবং মাটিকে দূষক নির্গত করে। এছাড়া বর্জ্য পানি, বর্জ্য এবং অন্যান্য দূষণকারী পদার্থগুলি জলপথকে দূষিত করে, যা মাছ এবং অন্যান্য জলজ জীবের জন্য বিপজ্জনক এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। পরিবেশ দূষণ শহরবাসীদের নানা প্রকার স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। বায়ু দূষণ শ্বাসযন্ত্রের সমস্যা, হৃদরোগ এবং ক্যান্সারের মতো স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত। জল দূষণ ডায়রিয়া, টাইফয়েড এবং অন্যান্য সংক্রমণের কারণ। অপরিকল্পিত নগরায়ন উদ্ভিদের ক্ষতি এবং প্রাণীর আবাসস্থল ধ্বংসসহ পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রভূত ক্ষতি সাধন করে। শহরের পরিবেশ দূষণ একটি দেশের সার্বিক অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাহলে আমরা 4টা বিবরণমূলক লেখা লিখলাম 4টা ছবি দেখে। চলো এবার আমরা বইয়ে কি বলছে দেখি। এবার দেখব বিবরণমূলক রচনা। কোনো স্থান, বস্তু, প্রাণী, স্থাপনা, ঘটনা, ছবি, ব্যক্তিগত অভিজ্ঞতা, উপলব্ধি ইত্যাদি যে কোনো বিষয়ের বর্ণনা দেওয়া হয় এই ধরনের লেখায় তাকে বিবরণমূলক রচনা বলে। সাধারণত বিবরণের শুরুতে বিষয়টি সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়, এরপর পর্যায়ক্রমে বিস্তারিত বিবরণ তুলে ধরতে হয়। শেষে বিষয়টি সম্পর্কে বিশেষ কোনো মন্তব্য বা নিজস্ব পর্যবেক্ষণ থাকতে পারে। বিষয় অনুযায়ী রচনাটির একটি শিরোনামও দিতে হয়। যেটা আমরা 4টা যে বিবরণমূলক রচনা লিখেছি সেখানে কিন্তু আমরা সেই কাজগুলো করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ। বিবরণ লেখার জন্য বিষয়টি সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। এজন্য লেখা শুরু করার আগে বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করতে হতে পারে। বিষয়টি নিয়ে বই বা অনলাইন থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে অথবা অভিজ্ঞ কারো সহায়তা নেওয়া যেতে পারে। আমরা কিন্তু বিবরণমূলক লেখার মধ্যে কিন্তু সেই কাজগুলো করেছি। এরপর চিন্তা করতে হবে কিভাবে পুরো রচনাটি তুমি উপস্থাপন করতে চাও। দেখার দৃষ্টিভঙ্গি বা লেখার ভাষা সবার একরকম নয়, তাই একই বিষয় নিয়ে দুজন লেখকের লেখা একরকম হয় না। বিষয় অনুযায়ী বিবরণ প্রস্তুত করার সময়ে নিজেকে কিছু প্রশ্ন করে কাজটি করা যেতে পারে। নিচে কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো। ছবির বিবরণ, ছবির বিষয় কি, এরপরে ছবিটির বক্তব্য কি, ছবিতে কি কি আছে, ছবিটি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কি। এবার পরের পৃষ্ঠায় ঘটনার বিবরণ। ঘটনাটি কি বিষয়ক এবং কোন সময়ের, ঘটনার সঙ্গে কারা আছে এবং তাদের ভূমিকা কি, কোনটার পরে কোনটা ঘটেছিল, ঘটনার ফলাফল কি। স্থানের বিবরণ। স্থানটি কোন ধরনের এবং কোথায় অবস্থিত, স্থানটিতে কিভাবে যাওয়া যায়, স্থানটিতে কি কি আছে, স্থানটি সম্পর্কে অনুভূতি ও প্রতিক্রিয়া কি। এরপরে স্থাপনার বিবরণ। স্থাপনাটি কিসের এবং এটির অবস্থান কোথায়, এটি কখন এবং কেন স্থাপিত হয়, স্থাপনাটির কোথায় কি আছে, স্থাপনাটি সম্পর্কে অনুভূতি ও প্রতিক্রিয়া কি। এরপরে দেখব প্রাণীর বিবরণ। প্রাণীটির নাম কি এবং কোথায় বাস করে, প্রাণীটির শারীরিক বৈশিষ্ট্য কি, প্রাণীটির খাদ্যাভ্যাস কেমন, প্রাণীটি সম্পর্কে অনুভূতি ও প্রতিক্রিয়া কি। বস্তুর বিবরণ। বস্তুটি কি এবং এটি কোন উপাদানে তৈরি, এটি কোথায় কোথায় পাওয়া যায়, এটি কি কি কাজে লাগে, বস্তুটি সম্পর্কে অনুভূতি ও প্রতিক্রিয়া কি। এরপরে 5.1.2 নিজের ভাষায় বিবরণ লিখি। নিচের বিষয়গুলো থেকে যে কোনো একটি বেছে নাও। বিষয়টির উপর 200 থেকে 300 শব্দের মধ্যে
একটি বিবরণমূলক রচনা প্রস্তুত করো। লেখাটির একটি শিরোনাম দেবে। কাজ শেষে একে অন্যের লেখা পড়ে দেখো এবং বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে অন্যের লেখার উপর মতামত দাও। এই কাজগুলো তোমাদেরকে করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। বিষয় হিসেবে দিয়েছে প্রথমে এক, ব্যক্তিগত বা সামাজিক ঘটনা, যেমন কোথাও ঘুরতে যাওয়া, কোনো অনুষ্ঠান বা উৎসবে অংশগ্রহণ করা, বিশেষ কিছু রান্না করা ইত্যাদি। অর্থাৎ ব্যক্তিগত বা সামাজিক ঘটনার মধ্যে এই তিনটা বিষয় এখানে দেওয়া হয়েছে। এই তিনটে বিষয় দিয়ে যে কোনো একটা বিষয় নিয়ে তোমরা নিজেরা লিখবে 200 থেকে 300 শব্দের মধ্যে। বিষয় দুই, বিদ্যালয়ের কোনো ঘটনা, যেমন বিদ্যালয়ের প্রথম দিন। যেমন বিদ্যালয়ের প্রথম দিন, প্রত্যেকের কিন্তু বিদ্যালয়ের প্রথম দিন আছে। তাহলে এক একজনের বিদ্যালয়ের প্রথম দিন কিন্তু এক এক রকম হবে। বিদ্যালয়ের কোনো বিশেষ ঘটনা, বিদ্যালয়ে অনেক ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, সেই ঘটনা বিবরণ। সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি, বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে তুমি লিখতে পারো। এরপরে বিষয় তিন, বিশেষ কোনো স্থান বা স্থাপনা, যেমন শহীদ মিনার বা স্মৃতিসৌধ। তুমি শহীদ মিনার বা স্মৃতিসৌধ নিয়ে একটা বিবরণমূলক লেখা লিখতে পারো। এরপরে পুরাকীর্তি বা পুরাতন স্থাপনা, যে কোনো পুরাতন স্থাপনা নিয়ে তুমি লিখতে পারো। নদীর তীর বা সমুদ্র সৈকত ইত্যাদি, যেমন সমুদ্র সৈকত কক্সবাজার নিয়ে তোমরা লিখতে পারো। ঠিক আছে, আশা করছি তোমরা খুব ভালো মতো এগুলো বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি দ্বিতীয় পরিচ্ছেদ বিশ্লেষণ করা থেকে আলোচনা করব। বাংলা পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে বাংলার অন্যান্য পর্বগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং বাংলা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। বাংলার পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।